শোকাবহ আগস্ট শুরু, পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি। যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসেবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারের খোঁজার আহ্বান। সহিংসতার প্রভাব সিরাজগঞ্জের তাঁত শিল্পে, দিনে ক্ষতি প্রায় 50 কোটি টাকা, কমছে রপ্তানিও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। শুরুতেই শোকাবহ আগস্ট। শুরু হলো শোকস্তব্ধ মাস আগস্ট। 1975 সালের এ মাসেই ঘাতকের দল হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মানুষের মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিপদগামী একদল সেনা কর্মকর্তার বুলেট বন্ধ করে দেয় বঙ্গবন্ধুর হৃদস্পন্দন। থমকে যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের দুরন্ত পথ চলা। তাই তো বঙ্গবন্ধুকে হত্যার এই মাসটি হয়ে আছে বাংলা ও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 50 বছরেও দণ্ডপ্রাপ্ত কিছু খুনি পালিয়ে আছে বিদেশে, দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলনে মাঠে ছিলেন টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিব। পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন অবিসংবাদিত নেতা। বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় জীবনের বড় অংশই জেলে কাটাতে হয় কিংবদন্তি এই নেতাকে। কালক্রমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ঐতিহাসিক জয় পায় আওয়ামী লীগ। এরপর ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানায় বাঙালির স্বাধীনতার দাবিতে 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে এলেন বিশ্বনেতা বঙ্গবন্ধু। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ দেন, যা ছিল মূলত আমাদের স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ধারাক্রমেই 9 মাসে লাখো প্রাণের বিনিময়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া আর সমৃদ্ধি অর্জনে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু মুজিব। 1975 সালের 15ই আগস্ট কাকডাকা ভোরে ধানমন্ডির 32 নম্বর বাড়ি হলো রক্তাক্ত। মুহুর্মুহুর গুলিতে প্রকম্পিত এলাকা। জাতির জনকের মুখোমুখি ঘাতকের দল। মুহূর্তেই সব শেষ। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। বিশিষ্টজনরা বলছেন, এমন কলঙ্কময় নির্মম হত্যাযজ্ঞ বিরল পৃথিবীর ইতিহাসে। স্বাধীনতার বিরোধী হিসেবে কাজ করেছিল তারা এই মৌকাটা নিয়ে 3.5 বছরের মাথায় আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করেছিল। 1975-এর এই হত্যাযজ্ঞের পর বাংলাদেশ চলে যায় নিকষ কালো অন্ধকারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটিকে একটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো, এটি মনে করার কোনোই কারণ নেই। বঙ্গবন্ধু নিজ যোগ্যতায় একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর যেমন সবার দাবি, তেমনি আগামীতে দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধুর প্রেরণায় হতে পারে উত্তরণের পথ। জাতির জীবনে আর কখনো এমন দিন ফিরে না আসুক, এমন প্রত্যাশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন,
ঢাকা। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। মানিক শিকদার রিপোর্ট। সচিবালয়ে 15 আগস্ট জাতির পিতার 49তম শাহাদত বার্ষিকী পালন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ব্যবস্থা নিচ্ছি। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধ সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 14 দলও জামায়াত শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত শিবির আগেই নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল সমাজ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। তিনি বলেন, চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত শিবির, ধ্বংসাত্মক কাজ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে। কারগুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। ছাত্র সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামায়াত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন আইনবিদরা। সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হলে মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এজন্য দ্রুত আইন সংশোধনের আহ্বান জানান তারা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে একটি অপরাধী সংগঠন বলা হয়েছে। এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে অপরাধী সংগঠনের মতো কাজ করেছে। ট্রাইব্যুনালের অন্তত 4টি রায়ে জামাতকে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানি সেনাদের পাশাপাশি জামাতকে দায়ী করা হয়েছে। জামাতের বিরুদ্ধে ৭১-এ যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 7 ধরনের অপরাধ সংগঠনের অভিযোগ এনে 2014 সালের 27 মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সংগ্রহ উৎপাদন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি পাওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ও এর অঙ্গ সংগঠনগুলোকে ৭১-এর নৃশংসতার জন্য তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এজন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চেয়েছিল তদন্ত সংস্থা। এরপর এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেই, যদিও বেশ কবার বিভিন্ন মহল থেকে দাবি এসেছে আইন সংশোধন করে সাজার বিষয়টি সুরাহা করার জন্য। নতুন প্রজন্ম জানতে পারবে যে ৭১ সালে জামাতে ইসলামীর কী ভূমিকা ছিল, কিভাবে তারা কাজগুলো করেছে। এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। আমরা আশা করব নির্বাহী আদেশের যে ভাষাটি হবে সেই ভাষাটিকে আইনের মধ্যে থেকে ভাষাটি পরিশুদ্ধভাবে হবে, যাতে এটি কোনো জায়গায় চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে, সেই জায়গাটিকে আমরা চাইব। তবে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকার জন্য বিচার দ্রুত করার তাগিদ দেন এই আইনবিদ। ৭১-এ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তো তারা কোথাও জবাবদিহি করেনি। যেটা আমি বারবার বলছি যে তারা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। তো এই ক্রিমিনাল অর্গানাইজেশনের কি ক্রাইম তারা কমিট করেছে, সেই ক্রাইমটা তো উচিত যে কোর্টে একটা ট্রায়ালের মাধ্যমে এসে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা। সংগঠন হিসেবে জামাতের বিচার না হলে মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আইনের মধ্যে শাস্তির বিষয়টা নিয়ে একটু
পরিষ্কার করার বোধহয় প্রয়োজন রয়েছে। একই সাথে আমি অন্যান্য প্রসিকিউটরাল যে বিধানগুলো আছে সেগুলোও বোধহয় একটু ডিফাইন করা বা রিডিফাইন করার প্রয়োজন আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছিয়ে নেয়ার চক্রান্তে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সাম্প্রতিক সহিংস ঘটনা তদন্তে এরই মধ্যে জুডিশিয়াল কমিটির পরিধি বাড়ানো হয়েছে, চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতাও। কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করলো তা জানারও তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশ জুড়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক দেয়া হয় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বঙ্গবন্ধু কন্যা মাছ চাষী হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক। মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড। সাম্প্রতিক সহিংস ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা। কথা বলেন কোটা ইস্যু নিয়ে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে তারা। মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত দীপু শিকদার রিপোর্টে। সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি, তারপরও সেনাবাহিনীকে জড়িয়ে চলছে মিথ্যা প্রচারণা। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় চক্রটি। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষজনের একটা আস্থার জায়গা বলে তারা এটাকে বিবেচনা করে থাকে, কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখেছি মানুষের এই আস্থার জায়গাটিও তারা প্রায় হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া থেকে সমানতালে চলছে তথ্য সন্ত্রাস। দেশগুলোর মূলধারা গণমাধ্যমও মিথ্যা প্রচারণায় অংশ নিচ্ছে। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন ঘিরে চলা সহিংসতায় বিএনপি জামায়াত চক্রের ভূমিকা স্পষ্ট। তাদের শক্তিশালী সাইবার টিম মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে বলতে চাই যে এরকম কোনো ঘটনা যেহেতু ঘটেনি, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি বা সেনাবাহিনী ওভার স্টেপ নিয়েছে এরকম বলাটা বোধহয়
সমীচীন না। যারা এই ব্লগিংটা করে এবং যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে যারা দেয়, তারা কিন্তু টাকা ইনকাম করে। এখানে একটা বিশাল ফাইন্যান্সিয়াল গেইন আছে। কিন্তু তিনি মনে করেন গুজব প্রচারকারীদের উদ্দেশ্য রাজনৈতিক। জামায়াতের হিংসাত্মক কাজের পেছনে ফান্ডিং আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হিংস্র অবস্থান থেকে এখন না পেরে এখন কথার মাধ্যমে, সাইবার আলোচনার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে সেনাবাহিনীকে একটু অসম্মান করা বা তাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, এটা আরেকটি হতে পারে কিছুটা উস্কানির ব্যাপারও আছে, যে সেনাবাহিনী যেটা করেনি তাদেরকে বলা হচ্ছে সেটা করেছে, এবং হয়তো দেশের অর্ধেক লোক সেটা গ্রহণও করছে, অর্ধেক লোক জানছে না সেনাবাহিনী কি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় করেছে সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনীর যে এই যে আইন যেটা বলে, এই আইনের মাধ্যমেই তারা করেছে, তারা নিজস্ব কোনো চিন্তায় তারা ডিপ্লয় হয়নি। সেনাবাহিনী নিয়ে যতই অপপ্রচার হোক, কখনোই তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে না। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় বিরূপ প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতশিল্পে। কমেছে উৎপাদিত পণ্যের বেচাকেনা, অবিক্রিত থাকছে বিপুল পরিমাণ শাড়ি, লুঙ্গি এবং ধুতি গামছা। এসব পণ্যের রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এতে দিনে ক্ষতি প্রায় 50 কোটি টাকা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে সহিংসতা চালায় দুষ্কৃতিকারীরা। অন্যান্য খাতের মতো বিরূপ প্রভাব পড়ে সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও। তাঁতকল অধ্যুষিত বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া, সদর এবং কামারখন্দের প্রায় 15,000 কারখানায় প্রতিদিন প্রায় 50 কোটি টাকার তাঁতের শাড়ি, লুঙ্গি ও ধুতি গামছা তৈরি হয়। তবে সহিংস ঘটনার পর থেকেই অবিক্রিত থেকে যাচ্ছে এসব পণ্য। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁত পণ্য ব্যবসায়ীদের। হাট বাজার খোলা নাই, গাড়ি চলতেছে না, যে শর্ট টাইমে দেওয়া হচ্ছে সেই শর্ট টাইমে তো সেটা কাজ করতে পারতেছে না। এর তাতে যে প্রোডাকশন কোন সময় বিক্রি করতে পারতেছি না, সব মাল সব স্টক আছে, আমি কিভাবে চলবো? দেশের গণ্ডি পেরিয়ে তাঁত পণ্য রপ্তানি হয় ভারত, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মিয়ানমার সহ ইউরোপের বিভিন্ন দেশে। প্রতি বছর দুর্গোৎসবকে ঘিরে শুধু ভারতেই রপ্তানি হয় 5 থেকে 600 কোটি টাকার শাড়ি। পূজা এটা প্রধান মৌসুম, কিন্তু এই সময়ে ওটা বিরুদ্ধে আন্দোলনের কারণে আমরা দিতে পারতেছি, তাদের হাতে যোগাযোগ করতে পারতেছি না। দেশ বিদেশ থেকে কোনো পার্টি আসছে না, আমাদের বেচাকেনা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বেচাকেনা কমে যাওয়ায় শুধু ব্যবসায়ীরাই নন, শঙ্কায় শ্রমিকরাও। মালিকদের বেচাকেনা খুবই খারাপ, আমরা যারা শ্রমিক আছি তাদের বিল পাট্টাগোনা ঠিক মতো দিতে পারতেছে না। দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি তাঁত শিল্প সংশ্লিষ্টদের। শান্তির লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে এটা নিষ্পত্তি যদি না করে, তাহলে আমাদের এই তাঁত শিল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। বন্যায় সিরাজগঞ্জে ফসল ও সড়কে ব্যাপক ক্ষতি, দুর্ভোগ কাটেনি টাঙ্গাইলে দুর্গতদের। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। রাজধানী সহ দেশের কয়েক জেলার সকাল থেকেই হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে। খুলনায় সকাল থেকে বৃষ্টি হয়, বিপাকে পড়েছেন অফিসগামী ও খেটে খাওয়া মানুষ। ময়মনসিংহে রাতে বৃষ্টি হয়েছে, সিলেটে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল সহ 14 জেলায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। বন্যা সিরাজগঞ্জে ফসল ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের কথা জানিয়েছেন জেলা কৃষি ও এলজিইডি। এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি টাঙ্গাইলের কৃষক ও দুর্গতদের। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমের তৃতীয় দফা বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয় হয়েছে, কৃষিতেও ক্ষতির পরিমাণ বেশ।
সিরাজগঞ্জ সদরের চকচিথুলিয়া গ্রামের বৃদ্ধ কৃষক লুৎফর খা যমুনার তীর ঘেঁষে থাকা 2 বিঘা জমিতে 4000 টাকা খরচ করে পাট আবাদ করেছিলেন। বানের পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সে ফসল। পাট পেতাম, বন্যা তো সব শেষ হয়ে গেছে, পাট পাচ্ছে মাত্র 1 মণ। গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলা ছিল বেশি বন্যা কবলিত। তলিয়ে যায় পাট, তিল, ধইঞ্চা, ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত। পরে বিপাকে পড়ে কৃষক। পাট ডুবে গেছে গা, পাট কাটা বলতে অবাত্তি পাটে তো আয় নাই। নাম করে যদি সরকার যদি তার মাধ্যমে কিছু সহায়তা করে তাহলে সে নাম করে উপায় আছে। বন্যায় 6225 হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এর মধ্যে নষ্ট হয়ে গেছে 63 কোটি টাকার 3185 হেক্টর জমির ফসল। 6525 হেক্টর জমিতে পানিতে নিমজ্জিত হয়েছে, তন্মধ্যে 3185 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কথা জানিয়েছে এলজিইডি। বন্যা চলে গেলে আমরা পুরোপুরি তথ্য নিয়ে আমাদের বিভিন্ন যে স্টেজে হলো সেটা রিপেয়ার করতে হবে। টাঙ্গাইলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বেহাল। দুর্ভোগে আছেন কৃষক ও ভুক্তভোগীরা। যাত্রী এবং গাড়ি ঘোড়া সবই অসুবিধা হচ্ছে। যা কিছু ছিল এগুলা কিছু কাটা হবে। কৃষি বিভাগ বলছে বন্যায় টাঙ্গাইলের 6 উপজেলায় 1181 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। প্রায় 1181 হেক্টর জমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 29,000 কৃষক এখানে আমাদের হিসাব মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগ জানায় টাঙ্গাইলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 140টি পুকুর ও খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় 90 টন মাছ ভেসে গেছে। আনুমানিক 140টি পুকুর বা খামার তলিয়ে গেছে এবং সেখান থেকে প্রায় 90 মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। এলজিইডি বলছে বন্যায় টাঙ্গাইলের 7 উপজেলায় প্রায় 250 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের 7টি উপজেলায় 115টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার অনেক রাস্তায় আমরা মেইনটেনেন্স আওতায় নিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় আবার স্বাভাবিক করে ফেলব। বন্যায় টাঙ্গাইল জেলায় কৃষি, মৎস্য ও গ্রামীণ সড়কের প্রায় 205 কোটি 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শোকাবহ আগস্ট শুরু, পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকরের দাবি। যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসেবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারীদের খোঁজার আহ্বান। সহিংসতার প্রভাব সিরাজগঞ্জের তাঁত শিল্পে, দিনে ক্ষতি প্রায় 50 কোটি টাকা, কমছে রপ্তানিও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।